তরুণরা কি রাজনৈতিক দলের বাইরে থেকে যুক্ত হবেন আমি আসলে জানি না, নাকি ভিন্ন রাজনৈতিক দল করবে? ভিন্ন রাজনৈতিক দল করলে তো তারা রাজনৈতিক দলই হয়ে গেল। মানে ভাষাটা বলছে ওনারা মনে করছেন যে তরুণরা রাজনৈতিক দল ছাড়া ক্ষমতায় আসবেন, ক্ষমতার সাথে থাকবেন, রাজনৈতিক ব্যবস্থা। মানে রাজনীতি জিনিসটা কি এতই খারাপ? মানে এটা আমাদের হারাম হয়ে গেল যে এটা এরকম। একটা কথা খুব স্পষ্ট, খুব স্পষ্ট, রাজনীতিবিদ নানান সমালোচনা আমরা করতে পারি, দিনের শেষে দেশ চালাবে সারা পৃথিবীতে রাজনীতিবিদরাই। সুতরাং কারো যদি মনে করে রাজনীতি কলুষিত হয়েছে, এই দল কলুষিত সেই দল কলুষিত, আপনারা যে কেউ একটা রাজনৈতিক দল শুরু করুন, সুন্দর রাজনীতি করুন, করে বাকিদেরকে আপনারা ডিফিট করুন, ক্ষমতায় যান, সুন্দর সুন্দর কাজ করুন। এটা ছাড়া আর কোনো পথ আসলে নেই, ফুল স্টপ। কেউ যদি মনে করে, ধরুন এখন এই ধরনের আলাপ বা অভিযোগ আসা শুরু হয়েছে যে আপনার কোনো অথরিটি ছাড়া, ধরুন এখন যে সরকারটা আছে সে সরকারটার অথরিটি আছে, কিন্তু আমাদের ছাত্র এবং আমি আরো স্পেসিফিকলি যদি বলেই ফেলি যে সমন্বয়ক নামে বহু মানুষজন বেশ কিছু জায়গায় দায়িত্ব পালন করছেন, যেটা পালন করার কোনো রকম কোনো অথরিটি তাদের নাই, কিন্তু করছেন। আমি জানি না ওনারা কি চাইছেন যে এরকম অনেককে সাথে নিয়ে কিছু হবে কিনা। যদি হয়ে থাকে আমি এটার বিরুদ্ধে বলছি, বাট আমি এটা খুবই একমত যে এই মুভমেন্টটা অন্তত সামনে যারা ছিলেন, নেতৃত্ব শব্দটাও ব্যবহার করতে চাই না, তারা সামনে ছিলেন। এই মুভমেন্টটা আসলে নেতৃত্বের মুভমেন্টও ছিল না, ছাত্ররা ছিলেন। তারা যদি মনে করেন যে তারা দেশকে ভালো এবং তারা ভালো কিছু দিতে পারলে অসাধারণ হবে, আমি খুব মন থেকে চাই। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন করে রাজনৈতিক দল গ্রো করার স্কোপ আছে। যেহেতু আমরা যত যাই বলি, আমরা ক্ষমতায় তো যাই নাই, যেহেতু ক্ষমতায় না গেলে হয় কি, আপনি এখন পর্যন্ত অসাধারণ সম্ভাবনা দেখাতে পারেন। বিএনপি বহুবার ক্ষমতায় ছিল, সুতরাং বিএনপি ক্ষমতায় থেকে বেশ ভুল করেছে, সেই ভুল নিয়ে অন্য রাজনৈতিক অপরাপর রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারে। তো তারা করে, আওয়ামী লীগও দেখা গেল করে, তারা অসাধারণ স্বপ্ন তৈরি করে ক্ষমতায় আসতে পারেন। হয়েছে, আমাদের কাছেই অরবিন্দ কেজরিওয়াল পেরেছেন, তাই না? তো ওনারাও পারুক। সেনাবাহিনীর প্রসঙ্গে বরং আমি একটু আসতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আমি আসলে সন্দিহান, আমি স্পষ্টভাবেই বলি, এবং এখনকার এই স্বাধীন অবস্থায় বলতে কোনো সমস্যা নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যে কাজটা করেছেন, উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলেছেন। উনি বিচার বিভাগ ভেঙে ফেলেছেন, উনি পুলিশকে, খেয়াল করুন, উনি পুলিশকে স্রেফ একটা পেটোয়া বাহিনীতে পরিণত করেছেন। উনি সাংবাদিক বলে কিছু রাখেননি। এই যে আজকে দুজন তথাকথিত সাংবাদিক লিখছেন সবাই, এই দুজনকে আমি সাংবাদিকই মনে করি না, পালাতে হয়েছে। এদেশে ইমাম পালিয়ে যাচ্ছে, সাংবাদিক পালাতে হয় কেন, তাই না? সো আপনি কোন প্রতিষ্ঠান রাখেন, আমাদের বাইতুল মোকাররমের খতিব, মানে আমাদের দেশের সবচেয়ে বড় মসজিদটা সবচেয়ে বড় ইমাম, যিনি জাতীয় মসজিদ, এবং ওখানে আরো অনেক ইমাম আছে, উনি সর্বোচ্চ ইমাম, ওনার রাষ্ট্রীয় মানে পদমর্যাদা অনেক উঁচুতে উনি, মানে ওনাকেও পালাতে হয়েছে। ফলে আপনি সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, এবং একইভাবে আপনি সেনাবাহিনীরও কতটুকু ক্ষতি হয়েছে, আমরা যেহেতু সেনাবাহিনী আমাদের সমাজে খুব বেশি আলোচিত হয় না, অনেক ক্ষতি করেছেন। তো সেনাবাহিনীরও কিছু কিছু উইং, জিয়াউল আহসান বলে একজন জেনারেল কি করেছেন এনটিএমসিতে বসে, আমরা এখন সেসব স্টোরি জানছি। ডিজিএফআই নামক যে সংস্থাটা, সেই সংস্থার মধ্যেও মিলিটারি পার্সোনাল আছে, তারা কি কি করেছে। জনাব এস কে সিনহা স্পষ্টভাবে দুজন ডিজিএফআই চিফের নাম বলেননি যে তার উপরে কি করেছে না করেছে, একজন কিভাবে তাকে চাপ দিয়ে বের করে দিয়েছে। মানে দেশের বিচার বিভাগ ধ্বংস করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কিভাবে ব্যবহার করা হয়েছে। শুধু সেটা না, দীর্ঘদিন ট্যাবু করে রাখা হয়েছিল বিডিআর যে ম্যাসাকার হয়েছে, সেটা আজকে তো কথা বেরোতে শুরু করেছে। আপনি তো এটা ঠিকমতো তদন্ত করেননি। এবং শুধু সেটা না, আমি অবাক হয়ে দেখি যে অভিনাশ পালিওয়াল, সোয়াস, লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডনের সোয়াস, যেটা সাউথ এশিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ সেন্টার, সোয়াস হচ্ছে আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ, সে পালিওয়াল একটা বই লিখেছে যেখানে উনি দাবি করছেন যে বাংলাদেশে রীতিমতো মিলিটারি ইন্টারভেনশন করার প্রস্তুতি ভারতের ছিল, তাদের প্যারাট্রুপাররা রেডি ছিল। সো এই আলোচনা এখন আসছে যে এর সাথে ভারত জড়িত আছে কিনা, সো দ্যাট আপনি আমাদের এই মিলিটারিকে যথেষ্ট দুর্বল করে ফেলতে পারেন। সো নানামুখী কাজ হয়েছে, নানামুখী, খুব গুরুত্বপূর্ণ। রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে তার দুদিন আগে আমি গিয়েছিলাম, এবং সেই অনুষ্ঠানে আমি অনেকের কাছে শুনে এসেছি তুচ্ছ কারণে শুধুমাত্র সরকারের প্রতি শতভাগ আনুগত্য দেখানো হচ্ছে না বলে অনেককে আর্মিতে পাঠানো হয়েছে। ফলে মিলিটারির মধ্যেও আমাদের একটা বড় প্রবলেম আছে বলে আমি মনে করি, এবং এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমরা কোন সময় বসে কথা বলছি, যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনৈতিক বক্তব্য না,
উনি ওনার কমান্ডারদের সাথে বসে বলছেন 3টা ঘটনাকে একত্র করে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনের সাথে মানে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের সাথে বাংলাদেশ পরিস্থিতি মিলে তাদের আনওয়ান্টেড ঘটনার মুখোমুখি হতে পারে, অ্যান্ড দে শুড বি রেডি ফর দ্যাট। মানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ভারতের সাথে আমরা যুদ্ধ করে জিততে যাচ্ছি, কিন্তু ভারত আমাদেরকে আক্রমণ করলে আমরা যথেষ্ট ডেটারেন্ট রাখতে পারছি কিনা সেসব প্রশ্ন আসছে। সুতরাং আমি মনে করি মিলিটারির মধ্যে সিরিয়াস সংস্কারের দরকার আছে। এটাকে পেশাগত একটা বাহিনী, মিলিটারিকেও সরকার নষ্ট করতে চেয়েছে কেন? মিলিটারি ডে টু ডে লাইফে লাগে না, কিন্তু সরকার ভয় পেয়েছে মিলিটারি তা কখনো তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় কিনা। একটা কথা নাজুক করলেই না, সবকিছুর পরও আমাদের মিলিটারিকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে হবে, কারণ তারা জনগণের পালস বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে মিড টু লোয়ার লেভেল অফিসারদেরকে নিয়ে যখন বসেছিলেন তারা সরাসরি বলেছেন যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, মানুষের উপরে গুলি চালাবেন না। শেখ হাসিনা ব্যর্থ হয়েছে, তারপর আমাদের সংস্কার করে এইটাকে একটা প্রফেশনাল বাহিনীতে কনভার্ট করা দরকার।